ভ্রমণের শেষ পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পর্বে আমরা দেখিয়েছি নেপালের কোথায় প্যারাগ্লাইডিং করেছি, কোথায় দুপুরের খাবার খেয়েছিলাম আর নেপালের কিছু মনোমুগ্ধকর ভিউ। আজকের পর্বে দেখাবো কিভাবে আমরা পোখরা থেকে কাঠমান্ডু গেলাম, কোন হোটেলে থেকেছি, আর ভিডিওর শেষে থাকবে আমাদের পুরো নেপাল ট্যুরের মোট খরচ। ভ্রমণপ্রেমীদের জন্য এই পর্বটি মিস করা যাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমাদের পোখরা লাস্ট ডে। কালকে সকালে আমরা আবার কাঠমান্ডু দেশে চলে যাব। তো আজকে সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যেটা বলবো যে নেপাল আসলে সবারই ভালো লাগবে, মানে এনজয়েবল একটা কান্ট্রি, এখানে সবাই এনজয় করতে পারবেন। গুড মর্নিং, পোখরা থেকে বলছি। আজকে আমাদের পোখরার লাস্ট ডে। আমরা এখন হোটেল থেকে চেক আউট করবো। যাওয়ার আগে আপনাদের আবারও শহরটা দেখিয়ে যাচ্ছি আমাদের রুম থেকে। এই 3 দিন আসলে খুব ভালো কেটেছে, স্বপ্নের মতো। প্রতিটা ভিউ এত সুন্দর, মনে হচ্ছে আরও কিছুদিন থাকলে ভালো হতো। আমরা চেক আউট করতেছি এখন। 504 থেকে আমরা কার্ড নিয়ে নিলাম, বেরোচ্ছি। বিদায় 504, বিদায় পোখরা। হোটেল থেকে বেরোচ্ছি এখন। তো 8টার মধ্যে বাস ছেড়ে দিবে। আমরা অলরেডি রওনা হচ্ছি এখন। 7:30 বাজে। আমাদের গাড়ি কল করেছি, গাড়ি নিচে দাঁড়িয়ে আছে। এখন ব্যাগগুলো উঠাবো। তো এই হোটেলটা আসলেই সুন্দর। 3 দিনে হোটেলের মায়ায় পড়ে গেছি। মনে হচ্ছে আরও 2-3 দিন থাকলে ভালো হতো। বিশেষ করে আবার ওই লেকটা দেখাচ্ছি সেইবারের মতো। লবিতে চলে এসেছি, এখন চেক আউট করবো। थैंक यू। आपको रिसिप्ट लीजिए। ठीक है, नेपाली में कर दिया, किधर कन्वर्ट करके। थैंक यू सर। सो नाइस टू मीट यू। थैंक यू वेरी मच। फिर मिलेंगे। थैंक यू मैडम। আবারও পূর্ণ দাদাকে নিলাম এখন। গত 3 দিন উনি আমাদের নিয়ে ঘুরেছে বিভিন্ন জায়গায়। পোখরাতে আসার সময়ও ওনাকে নিয়ে আসছি আমরা হোটেলে, আবার ওনাকে নিয়ে বিভিন্ন সাইট সিইং গিয়েছি। আজকে আবার উনি আমাদের পৌঁছায় দিচ্ছে। आप कैसे हो? जी बहुत बढ़िया है सर। कल पैराग्लाइडिंग किया? हाँ, किया। कैसा रहा आपका पैराग्लाइडिंग? बहुत अच्छा। হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা হোটেল থেকে বের হয়ে গেছি পোখরা থেকে। আজকে যাব কাঠমান্ডুতে। এখন সকাল 8টায় বাস সময় মতো ছাড়ে। ওরা আসলে 1 মিনিটও ডিলে করে না। 8টায় বাস, 8টায় ছাড়বে এবং 7:40 রিপোর্টিং। 7:30 বাজে। এখান থেকে যেতে 10 মিনিটের মতো লাগে গাড়ি দিয়ে গেলে। তো আমরা যাচ্ছি। আর পোখরাতে যে 3 দিন ছিলাম আসলে খুব ভালো লাগছে, স্বপ্নের মতো ছিল। প্রত্যেকটা জায়গা সুন্দর, অনেক ভিউ ছিল ভালো। এবং সবচেয়ে ভালো লাগছে এটাই যে আমরা যখন আসছি তখন ওয়েদারটা ভালো ছিল। আমরা সকাল সকাল খুব ভালো ভিউ পেয়েছি, ফিওয়া লেক। এবং আমাদের রুম থেকে ফিশ টেল দেখা গিয়েছে, আমরা অনেকবার দেখাইছি আপনাদের।
नमस्ते। ये सर ये ऊपर आपको जगह है उधर रख लीजिए। ये लीजिए सर। ये ना ऊपर स्पेस है, स्पेस है उधर आराम से रखिए। ओके ठीक है दुईटा बैग भरबे? सुबह यात्रा आराम से जाइए, फिर मिलेंगे। थैंक यू ओके ओके ना। नमस्ते। এখন বাজে 7:38। আমরা চলে আসছি কাউন্টারে 7:40 রিপোর্টিং টাইম। 2 মিনিট আগেই চলে আসছি, বাসে বসলাম। তো এইবার আমার সিটটা হলো একদম সামনে, ড্রাইভারের পিছনে। এবার সিটটা হলো আমাদের একবারে ড্রাইভারের পিছনে সামনে। এই হচ্ছে পোখরা বাস স্ট্যান্ড। এইখান থেকে সব ট্যুরিস্ট বাস, এটা মূলত ট্যুরিস্ট বাস স্টেশন। এখান থেকে সব ট্যুরিস্ট বাস ছেড়ে যায় এবং এটাও পাহাড়ের পাদদেশে। এখন যেহেতু সূর্য উঠে গেছে, সকালবেলা বা সন্ধ্যার দিকে ওখানে পাহাড়গুলো দেখা যায়। নিউ রোড ট্রাভেলস, এটা হলো সুইট হলিডেজ। নোবেল ইন্টারন্যাশনাল ট্রাভেল, আর ওখানে আছে ওমকারা ট্রাভেলস। এইগুলো মূলত লাক্সারিয়াস বাস। এই যে সুইফট হলিডেজ, নিউ রোড ট্রাভেলস, এবং আমরা যাচ্ছি ওপেন ভিজিট নেপাল। ওপেন ভিজিট নেপাল এই বাসটা। এগুলা হলো মূলত কাঠমান্ডু থেকে পোখরা, পোখরা থেকে কাঠমান্ডুর লাক্সারিয়াস বাস। আর এই বাস কাউন্টারগুলা এই মূলত এই বাস স্ট্যান্ডের পাশে, এই যে এইখানে বেশ কিছু কাউন্টার আছে। এইখান থেকেও টিকিট কাটা যায়, অনলাইনেও কাটা যায়। তারপরে সরাসরি কন্ট্যাক্ট করে ওনাদের সাথে যোগাযোগ করেও বাস কাটা যায়। তবে আমার সাজেশন থাকবে যে আপনারা যখন ঢাকা থেকে পোখরায় আসবেন, ঢাকা থেকে কাঠমান্ডু হয়ে পোখরায় আসবেন, তখন কোম্পানিগুলোর ওয়েবসাইট ভিজিট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন। ওখানে পেমেন্ট না করলেও হয়। এই জিনিসটা ভালো লেগেছে যে আসলে এই কোম্পানির বাসগুলা যারা আছে তত্ত্বাবধানে, ওনারা খুব কোঅপারেটিভ। আমরা পেমেন্ট ছাড়াই জাস্ট অনলাইনে বুকিং করেই চলে আসছি এবং আমাদের জন্য সিট বরাদ্দ করে রেখেছে আগে থেকেই। এবং যেহেতু কোনো পেমেন্ট করি নাই, তারপরও ওরা সিট রেখে দিয়েছে এবং বলছে যে আমরা তোমাদের বিশ্বাস করি যে তোমরা সিট ক্যান্সেল করবা না। কারণ আমরা যদি না আসতাম তাহলে 2টা সিট খালি যেত, ওনারা হঠাৎ করে সিট পেতো না, যাত্রী পেতো না। এই হলো বিষয়। আরেকটা বিষয় হলো যে এখানে অনলাইনে যারা আপনার টিকিট কাটবেন, বাসের পরিবেশ দেখে, বাসের ভিডিও বা রিভিউগুলো দেখে কাটতে পারেন। আমার এই ভিডিওতে আমি চেষ্টা করেছি বেশ কিছু বাসের ইনফরমেশন দেওয়ার জন্য। এই বাসগুলাই মূলত কাঠমান্ডু থেকে পোখরার জন্য বেস্ট বাস। আর এই বাস স্টেশন থেকেই এই যে পাহাড়ের সুন্দর ভিউ, প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এখানে এখন ক্যামেরা দেখা যাচ্ছে না, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। আওয়াজ, ড্রাইভার তার সিটে বসে গেছে একদম পারফেক্ট টাইমে গাড়ি ছাড়ে। 8টা মানে 8টাই, মানে কয়েক সেকেন্ডও এদিক সেদিক না, 8টায় উনি ওনার সিটে বসে গাড়ি স্টার্ট করে দিছে। আমাদের আজকে প্রথম স্টপেজ। 1 ঘন্টা পরেই একটা
ব্রেক দেয় মূলত ব্রেকফাস্টের জন্য। যেহেতু আমরা ব্রেকফাস্ট করে আসছি, এই জন্য আপাতত শুধু চা খেলাম এখানে। আর এটা মূলত হলো আমাদের পখরা যাওয়ার সময় যে লাস্ট স্টপেজটা ছিল, যেখান থেকে কমলা কিনেছিলাম, ওই জায়গাটা। Sekali tiari bayinar Suba dinner babu giri bari punya kona ashe kusir nalu Rati Aparil Banilar আমাদের এখন সেকেন্ড যাত্রা বিরতি। এটা একটা রিসোর্ট টাইপের রেস্টুরেন্ট। আমরা যাওয়ার দিনও এখানে ব্রেক দিয়েছিল, 3 গো রেস্টুরেন্ট এরকম একটা নাম। ওই পাশে পাহাড়, এখানে রাস্তা, আর এখানে টুরিস্ট বাস। আর এইটা হলো সেই রেস্টুরেন্টটা। আমরা যাওয়ার দিন এখান থেকে লাঞ্চ করেছিলাম। খাবারের লাইন, মিনিমাম 5টার উপরে বাস এখানে দাঁড়াইছে। সব যাত্রীরা এখানে লাইন দাঁড়াইছে। পরিমাণ অনেক চিকেন। চাউমিনের পরিমাণ অনেক, চিকেনের পরিমাণও অনেক। আর একটা চিকেন রাইস, ফ্রাইড রাইস আর চিকেন চাউমিন, দুইটা মিলে 560 রুপি। থার্ড এবং লাস্ট ব্রেক কাঠমান্ডু যাওয়ার। ঠিক ওই হোটেলটাই যেখানে হিমালয় কফি হাব, যেখানে প্রথম স্টপেজটা দিয়েছিল সেখানে। আরেকটা আইসক্রিম নিলাম, এটা হলো সিটিজেন আইসক্রিম। সিটিজেন আইসক্রিম খেয়ে দেখি। হেভি মজা, অনেক টেস্টি। মনে হচ্ছে পাউডার দুধ দিচ্ছে আইসক্রিম। প্রথম দিনের আইসক্রিমটি ভালো ছিল, এটা মোটামুটি। আর একটা কফি নিলাম, লাস্ট স্টপেজ। একই মতো। Extra, no? Huh? Taxi है? हाँ, टैक्सी। 700 रुपये यहाँ से 700 रुपये। हाँ मैं 1 way road है तो सर वो 5 मिनट दिखाता है। वो दिखाता है मैं अपना दिखाता है 1 way road है तो हमको निकलना पड़ेगा ज़्यादा है। ना व्यक्तिगत তো আমরা 400 রুপি দিয়ে একটা গাড়ি ভাড়া করলাম। এখানে আসলে নামার পরে খুব মানে বাজে অবস্থা আমাদের কাঠমান্ডুর অবস্থা। আমাদের রাস্তার মাঝখানে নামিয়ে দিয়েছে। এখানে আসলে কোনো বাস স্ট্যান্ড না। এরা এখানে নামিয়ে দেওয়ার পরে আমরা একটা অনেক ট্যাক্সি ড্রাইভার আসলো, কেউ 700-800 রুপি চাচ্ছে, কিন্তু আমি গুগল ম্যাপে দেখছি যে আরও অনেক কম। এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা। যাই হোক, তো অনেক বার্গেনিং করে 400 রুপিতে একটা ট্যাক্সিতে নিলাম। এখন যাচ্ছি আমাদের কাঠমান্ডুর হোটেল, দ্বিতীয় হোটেল। আজকে শেষ রাতটা ওখানেই থাকবো আমরা। এখন আমরা থামাইলের উদ্দেশ্যে যাচ্ছি।
আসছি আরোশিতে, আরোশি বুটিক হাউস। Passport copy? Yeah. যাচ্ছি, এখনো জানি না রুম কেমন, কারণ আমরা কাঠমান্ডু থেকে এসে প্রথম যে রুমটা নিয়েছিলাম এটা এত ভালো ছিল না। তো এখন এই রুমে যাচ্ছি, দেখি, এখনো জানি না। এই হলো রুম, মোটামুটি বড় সাইজের একটা রুম। 2টা বেড আছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, একটা সোফা আছে। ডেকোরেশনটা অনেক নাইস, উপরের ডেকোরেশনটা। এখানে টিভি আছে, একটা কফি স্টেশন, চেয়ার। এই রুমে এরকম পাথর দেয়া ডিজাইন করা। 2টা বেড। বাথরুমটা দেখি, এই হলো বাথরুম, বাথটাব। এটা হলো শাওয়ার এরিয়া, শাওয়ার এরিয়াটা সুন্দর আলাদা করে। এদিকে কমোড আছে, এটা পিছনে কমোড। আর এই যে একটা বেসিন, ছোট একটা বেসিন, সুন্দর ছিমছাম। আর আমরা এক্সট্রা একটা বেলকনি নিয়েছি, দেখি বেলকনিটা কেমন। সিটি ভিউ বেলকনি। এখানে 2টা চেয়ার আছে, ঠান্ডা বাতাস। আর এদিক দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে দূরে পাহাড়। খুব খারাপ না, কাঠমান্ডু এই সিটির ভিতরে হোটেল থেকে বসে পাহাড় দেখাটাও আসলে একটা ভাগ্যের বিষয়। সব এই হচ্ছে ওয়াশরুম, একটা বাথটাব আছে, ছোট একটা বেসিন, একটা ফুলের টব। এখানে হলো অ্যামিনিটিস গুলা, ব্রাশ, শ্যাম্পু, বডি লোশন, হেয়ার ড্রায়ার। আর এটা হলো শাওয়ারের এরিয়াটা, হলো শাওয়ার এরিয়া। আর এখানে কমোড, টাওয়াল আছে। এই তো মোটামুটি, খুব বড় না, মাঝারি আকারের বাথরুম। আর এই যে দেয়ালের মধ্যে এরকম ডিজাইন করা। আর এই পাশে একটা টেবিল, ওই পাশে একটা টেবিল। তো আমাদের আসলে এরকম 2টা বেডের প্রয়োজন ছিল না, তারপরও ওনাদের এটা সুপেরিয়র ডিলাক্স রুম, তাই আমাদের এটা অফার করলো। আমরা অন্য রুম অর্ডার করেছিলাম, কিন্তু ওনারা আমাদের এটা দিল। আর এটা হলো কফি স্টেশন। চা টাইম কাঠমান্ডু।
হ্যালো কাঠমান্ডুর রাস্তা। আমরা আজকে শেষ দিন, শেষ রাত। কালকে সকালে বের হয়ে যাব হোটেল থেকে, এই জন্য শেষ মুহূর্তে একটু ঘোরাঘুরি করতেছি। নেপাল আসলেই ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আজকে এই কাঠমান্ডুতে শেষ রাত, আমরা এই খাবারটা অর্ডার করেছি, একটা থালি, যেটা নেপালের প্রায় সব জায়গাতে এই থালিটা খাওয়া হয়। দেখি এটা কেমন। এটা আমরা অলরেডি এর আগে কয়েকবার খেয়েছি। আর আরেকটা অর্ডার করেছি এখানে চিকেন গ্রিল, আর হলো কিছু ভেজিটেবল আছে এবং ম্যাশ পটেটো আছে, একটা সালাদ আছে, একটা সস আছে এবং আলু কা পরাটা, এটা আসতেছে এখন। এই হলো গ্রিল চিকেন, একটু সস দিয়ে খাই। আগেও বলেছি নেপালের মুরগি মানে অনেক বড় বড়, টেস্টি, অনেক অন্যরকম একটা ফ্লেভার আসতেছে। সাথে একটু ম্যাশড পটেটো নিয়ে নিন। আর ওদের ভেজিটেবল গুলো স্টিম হয়, খুব মজার। সস আছে, আলু পরোটা একটু খেয়ে দেখি। এটা আসলে ইন্ডিয়ান যে আলু পরোটা খাই ওইরকম না, এটা আমরা বাংলাদেশে যেরকম বাসাতে আলু পরোটা বানাই ঠিক ওইরকম, ইন্ডিয়ার মতো না, তবে এটাতে ঘি আছে। গুড মর্নিং কাঠমান্ডু থেকে সবাইকে, শেষবারের মতো। আজকে আমাদের ফ্লাইট দুপুর 1:30। আপাতত এই ভোরটা দেখাচ্ছি কাঠমান্ডুর হোটেল ঐশী থেকে। এই হলো আমাদের হোটেলের বাইরে। হলো ব্রেকফাস্টের স্টেশন, আমাদের বুফে ব্রেকফাস্ট, চিকেন সসেস, অমলেট, চকলেট প্যানকেক, সিসিলি মিক্সড ভেজিটেবল, baked beans, আলু পরোটা, জুস আছে, ফ্রেশ জুস, সিরিয়াল, প্লেন কার্ড, বানানা, বেকারি আইটেম, ব্রেড, সালাদ, তারপরে জেলি, জ্যাম, মধু, প্লেন কার্ড, বাফ সালামি, অ্যাপেলগুলো ওদের এরকম ভিনিগারে ভিজিয়ে রাখছে। বাফ সালামি, পোখারাটাই বেশি ভালো ছিল। এই টোস্ট ব্রেড আর জেলি, এখানে আইটেম বেশি, আলু পরোটা দিয়েছে এবং কেক আছে। এখানে আইটেম বেশি কিন্তু টেস্টে ছিল পকোড়ার হোটেলেরটা। এটাও খারাপ না, কিন্তু জুসটা ফ্রেশ, আর্টিফিশিয়াল না। এটা মালটা আর এটা হলো তরমুজের জুস। এখানে আলু পরোটা আছে, আর ওরা ডিমটা আগেই মামলেট করে রেখেছে, ভেজিটেবলগুলো আছে অনেক, এবং এখানে প্যানকেক আছে, এটা চকলেট প্যানকেক।
সফট অনেক। আলু পরোটাটা মূলত ইন্ডিয়াতে ভালো, গতকাল খেয়েছিলাম আমরা, এখানে মোটামুটি আলুর পরিমাণ খুবই কম। আর এখানে একটা প্যাটিসের মতো আছে, মধু দিয়ে এটা খাচ্ছি। এটা এত মচমচা না, আর কেক আছে একটা ছোট, এটা একটু পরে খাই। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটা ক্রোসেন্ট। এটা একটা খাওয়ার পর আরেকটা নিয়ে আসছে। এটার উপরে যে মধুটা দিয়ে এটা বানালে একটা বাইট দিলে হেভি মজা লাগে, টেস্টি অনেক। আমার কাছে এইটাই ভালো লাগছে এই রেস্টুরেন্টের খাবারের মধ্যে। এটার সাথে এই যে কফি দিয়ে খেতে হয়, যে কফি ওরা প্যাকেট দিয়েছে, আরেকটা লাগবে। এখন এই হোটেলের 7 তলাতে ওদের একটা সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট, বার, জাকুজি আছে, এগুলো দেখানোর জন্য আপনাদের এখানে নিয়ে যাচ্ছি। আর এখানে ফিটনেস সেন্টার আছে, ফিটনেস সেন্টার, রৌদ্র প্রচুর। এখানে ওদের রেস্টুরেন্ট, এই হলো রেস্টুরেন্ট। আর এখান থেকে এই যে কাঠমান্ডু শহর দেখা যায়। এই হলো পুরা কাঠমান্ডু শহর, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। সুইমিং পুল বন্ধ আছে, কেউ সুইমিং করলে এটা, কেউ গোসল করতে চাইলে এটা চালু করে দিবে। আর এখান থেকে দেখা যায় পুরো সিটিটা, ও দূরে দূরে পাহাড়ের উপরে বাড়ি ঘর। এটা হলো স্টিম, আর এটা হলো সোনা। কাঠমান্ডুতে আছি এখন, একটু পরে চলে যাব, রুম থেকে চেক আউট করবো। তো অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের এই ট্যুরটাতে আসলে কেমন খরচ হয়েছে, হোটেলের খরচ কেমন, ট্রান্সপোর্টেশনের খরচ কেমন। ছোট্ট একটা রিভিউ দিই, অনেকের উপকার হবে। আচ্ছা, পুরো ট্যুরটা আমরা আসলে কোনো এজেন্সি থেকে করি নাই। এই ট্যুরটা আসলে করেছি আমি মূলত পার্সোনালি ChatGPT থেকে অনেকটা হেল্প নিয়েছি, আরও বিভিন্ন গুগল থেকে সার্চ করে করে সব হোটেলগুলোর সাথে নিজে নিজে যোগাযোগ করেছি, ট্রান্সপোর্টেশনগুলো যোগাযোগ করেছি। তো আমরা প্রথম যে হোটেলটাতে আসি, এটা ছিল সৎকার বুটিক হোম। তো এটা থামেলে, যেহেতু সবাই থামেলে আসে পর্যটকরা, বাংলাদেশের পর্যটকরা, তো এটার কস্ট ছিল $30 পার নাইট, এক রাতের জন্য ছিলাম। তো ওখান থেকে আমরা চলে যাই পোখরাতে যাওয়ার কস্ট ছিল আমাদের পার পারসন 1600 রুপি করে, নেপালি রুপি। তো ওদের এটা 1700 রুপি ছিল। আমি ফোন করে একটু ডিসকাউন্টের জন্য বলি, তখন ওরা 100 রুপি কমায় দেয়। তো ওখানে পার পারসন 1600 রুপি করে লাগে। পোখরাতে যে হোটেলে ছিলাম ওটা ছিল হোটেল ট্র্যাকার্স ইন। ওখানে সবচেয়ে ভালো একটা রুম দিয়েছিল আমাদের, অলরেডি দেখেছেন আপনারা, ওইটা ছিল মাউন্টেন ভিউ। ওই হোটেলের পার নাইট কস্ট ছিল $40 করে। তো আমরা 3 রাত ছিলাম ওখানে, $120 হয়েছিল। তো আমি রিকোয়েস্ট করার পরে ওরা $10 ডিসকাউন্ট করেছিল, $110 আমাদের ওটা কভার হয়ে গেছে।
পোখরাতে, তখন একটা গাড়ি ভাড়া নেই, এটা আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেয়। ওটা 350 রুপি লেগেছিল। তো ওই ড্রাইভারের সাথে আমাদের যোগাযোগ থাকে। পরবর্তীতে আমরা যেখানেই যাই ওনাকে কল করলে উনি সরাসরি চলে আসে। তো আপনারা এটাও করতে পারেন, ওখানে আসলে পাঠাওটা চলে, তবে পাঠাওতে ভাড়া বেশি থাকে। তো যখন আপনারা বাস কাউন্টারে নামবেন, নামার পরে সাথে সাথেই যখন একটা গাড়ি নেবেন ওনার নাম্বারটা নিয়ে নেবেন। পরবর্তী দিনগুলো ওই ড্রাইভারই দেখা গেছে আপনাদের বিভিন্ন সাইট সিইংগুলো করাবে। তো আমরা যে সাইট সিইং পরের দিন করি, ওখানে সারাঙ্গোটে গিয়েছিলাম, তারপরে প্যারাগ্লাইডিংয়ে গিয়েছিলাম, তারপরে ওখানে পিস প্যাকেটতে গিয়েছিলাম। তো এরকম করে প্রথম দিনের যে জার্নিটা ছিল আমাদের সারাংকোট আর পিস প্যাগোডা, এটার জন্য উনি 2500 রুপি নিয়েছিল। সারাদিন লেগেছে ঘুরতে। আর এছাড়া প্যারাগ্লাইডিং করতে নর্মালি 8500 রুপি করে লাগে, আমাদের লেগেছিল 8000 রুপি করে পার পারসন। এটা হোটেলের কর্তৃপক্ষ ওনারাই সব কিছু ম্যানেজ করে দিয়েছিল। এর মধ্যে আমাদের হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ ছিল এবং ফটোজ অ্যান্ড ভিডিওসগুলো ছিল। তারপর আমরা যখন আমার হোটেল থেকে চেক আউট করে চলে আসি বাস স্ট্যান্ডে, তখন এটার জন্য আমার 300 রুপি খরচ হয়েছিল। তারপরে আবার সেম ওই একই বাসে আমরা কাঠমান্ডুতে আসি, ওইটাও পার পারসন 1600 রুপি করে লেগেছিল। কাঠমান্ডুতে আসার পরে আমরা যে হোটেলটাতে এখন আছি এটা হলো আরোশি বুটিক হাউস। এটা খুব সুন্দর একটা হোটেল। এটার জন্য এটা একটু কস্টলি, এটা $75 মতো খরচ হচ্ছে তো পার নাইট। এটার মধ্যে নর্মালি ওনারা ডিনার দেয় না, তো আমরা রিকোয়েস্ট করার পরে আমাদের ডিনার দিয়েছিল। তো ডিনারে ওখানে প্রায় 2300 রুপির মতো খরচ হয়েছিল, ডিনার এবং সকালে বুফে ব্রেকফাস্ট। তো আর এছাড়া অন্যান্য অ্যামিনিটিসগুলো ছিল, সব মিলে আর কি $75 মতো খরচ হয়েছিল। এই মূলত আমাদের নেপাল ট্যুর। এছাড়া আপনি শপিং বা অন্যান্য যে বিনোদনগুলো করতে চাইলে ফেওয়ালে, আরেকটা বিষয় হলো ফেওয়ালেকে আমরা যখন যাই তো ওখানে ঘন্টা হিসেবে ছিল 1 ঘন্টা একটা বোট ভাড়া ছিল 900 রুপি করে। এছাড়া আরও টুকিটাকি যে সাইট সিইংগুলো হয় এগুলা ছোট ছোট খরচগুলো হয়েছে, আহামরি তেমন কোনো খরচ নেই। এই ছিল মূলত আমাদের নেপাল ট্যুরটার মধ্যে যে টোটাল কস্ট, এই কস্টটা আশা করি সবারই উপকার হবে। আপনারা চাইলে এটাকে আরও বাজেট ট্যুর করতে পারেন, আরও কমে নিয়ে আসতে পারেন। যদি কারো কোনো হেল্প লাগে আমাকে বললে আমি আপনাদের হেল্প করতে পারবো। থ্যাংক ইউ।